কথাগুলো বলে বর্ষার গাল দুটো ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে নিচে চলে গেল মেঘ। মেঘের ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়ে কপালে বেশ কিছুটা কেটে গেল বর্ষার। কিন্তু বর্ষার এখন কপালের কাটার ব্যথার চাইতে মেঘের কথাগুলোতে ব্যথা লাগছে বেশি। বর্ষা কিছুতেই ভেবে পাচ্ছে না মেঘ কেন এমন করছে। রাতে নুডলস রান্না করে খেয়ে মেঘের জন্য টেবিলে নুডলস রেখে মেঘের রুমের ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বর্ষা, আর ভাবছে মেঘের বেলা কথাগুলো নিয়ে। সেদিন ওই থাপ্পড়টা ছাড়া তো আর কিছু করেনি ও মেঘের সাথে। তাহলে মেঘ কেন বলল যে ও মেঘকে ধর্ষক বানিয়েছে, মেঘের সম্মান নষ্ট করেছে? বর্ষা যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখনই পেছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার ঘাড়ে নাক ডোবালো কেউ। বর্ষা কিছুটা ভয় পেয়ে দ্রুত পিছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে ওর পেছনে। মেঘকে কেমন মাতাল মাতাল দেখতে লাগছে। খুব বাজেভাবে তাকিয়ে আছে মেঘ বর্ষার দিকে। মেঘের এমন অবস্থা দেখে বর্ষা মেঘের থেকে একটু সরে গিয়ে ভ্রুকুচকে বলল, মেঘ ভাইয়া তুই ড্রিঙ্ক করেছিস? বর্ষার কথার উত্তর না দিয়ে বর্ষার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে জড়িয়ে ধরে মেঘ। মেঘের গায়ে মোমো করছে মদের বিশ্রী গন্ধ। বর্ষা যতটা সম্ভব মেঘের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না মেঘের শক্তির কাছে। হঠাৎ করে বর্ষাকে কোলে তুলে নেয় মেঘ। তারপর বর্ষাকে নিয়ে চলে যায় রুমের ভেতর। আজ 3 দিন হলো বর্ষা মেঘের সাথে কোনো প্রকার কথা বলে না। সব সময় চুপচাপ থাকে বর্ষা। মেঘও বিনা প্রয়োজনে বর্ষাকে কিছু বলে না। এর মাঝে বর্ষা হালকা পাতলা রান্নাও শিখে নিয়েছে ইউটিউব দেখে দেখে। বর্ষা একজন সংসারী মেয়ের মতোই নিজের সংসারটাকে আপন করে নিয়েছে। তবে মেঘের প্রতি জমেছে ওর মনে অনেক ঘৃণা। সেদিন রাতে ড্রিঙ্ক করে আসার পর জোর করে স্বামীর অধিকার খাটিয়েছে মেঘ। সকালে উঠে সব ভুলেও গেছে হয়তো, কিন্তু বর্ষা কিছুতেই ভুলতে পারছে না সেদিন রাতের মেঘের অমন হিংস্র আচরণের কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরে বাগানের দোলনায় গিয়ে বসে আছে বর্ষা, আর মেঘ নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। বর্ষা দোলনায় দোল খাচ্ছে আর ওর সাথে ঘটে যাওয়া গত কয়েকদিনের কথাগুলো ভাবছে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভেঙে বর্ষার। কেমন আছো বর্ষা? লোকটার কথা শুনে মাথা তুলে সামনের দিকে তাকায় বর্ষা। দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে নিলয়। এই নিলয়ের সাথেই ওর বিয়ে হচ্ছিল সেদিন, কিন্তু মেঘ ওকে কিডন্যাপ করায় বিয়েটা ভেঙে যায়। নিলয়কে দেখে দোলনা থেকে উঠে দাঁড়ায় বর্ষা, বলে, আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে মেঘের সাথে দেখা করতে এসেছি বর্ষা। কিন্তু তুমি এখানে কেন? চাচ্চুর বাসায় বেড়াতে এসেছো বুঝি? নিলয়ের কথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে বর্ষা বলল, না, আমি এই বাড়ির বউ। মেঘের সাথে বিয়ে হয়েছে আমার। আপনি ভেতরে যান, মেঘ ভেতরেই আছে। হোয়াট? তুমি এসব কি বলছো বর্ষা? তোমার বিয়ে হয়েছে, তাও আবার মেঘের সাথে? মেঘ এত কিছুর পরেও তোমার বিয়ে করলো? নিলয়ের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো বর্ষা। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কিছুর পরে বিয়ে করলো মানে কি বলতে চান আপনি? বর্ষার কথা শুনে কিছুটা থতমত খেয়ে নিলয় বলল, না মানে মানে আমি আসলে বলতে চাইছিলাম যে সেদিন বিয়ের আসর থেকে কোথায় চলে গিয়েছিলে তুমি বর্ষা? আমি কত খুঁজেছিলাম তোমায়। নিলয়ের কথায় বর্ষা কিছু বলবে তার আগেই মেঘ বাসা থেকে বের হতে হতে বলে উঠল, নিলয় তুই এখানে কখন এলি দোস্ত? এই তো এখনই এলাম দোস্ত। তুই নাকি বর্ষাকে বিয়ে করছিস, এটা কি সত্যিই মেঘ? নিলয়ের কথা শুনে মেঘ বর্ষার দিকে একবার ফিরে তাকিয়ে তারপর নিলয়ের হাত ধরে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল, চল, তোর সাথে আমার অনেক কথা আছে, বাইরে থেকে একবার ঘুরে আসে। কথাগুলো বলেই নিলয়কে নিয়ে চলে গেল মেঘ। বর্ষার কেন জানি না নিলয়ের কথাগুলো শুনে কিছুটা খটকা লাগলো মনে, আর মনে হলো নিলয় নিশ্চয়ই কিছু লুকালো ওর থেকে। নিলয়কে নিয়ে একটা কফি শপে গিয়ে বসলো মেঘ। কফি শপে বসতেই নিলয় কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মেঘ, তোর সাথে বসে এতটা খারাপ আচরণ করার পরেও তুই কেন বিয়ে করলি ওকে? তুই কি 1 বছর আগের সেই কথাগুলো ভুলে গেছিস? তোকে কি করে সবার সামনে ধর্ষক প্রমাণ করে মার খেয়েছিল বর্ষা? নিলয়ের কথা শুনে রাগী গলায় মেঘ বলল, ভুলিনি, কিছু ভুলিনি। সেদিনের কথা ভুলে যায়নি বলে আমি বর্ষাকে বিয়ে করেছি। আমার ভালোবাসার মূল্য ও আমি যেভাবে দিয়েছিল তার প্রতিশোধ আমি নিব ওর থেকে। তাই তো ওর বিয়ের দিন ওকে কিডন্যাপ করে ওর বিয়ে ভেঙে দিয়েছে আমি। মেঘের কথা শুনে রাগের সাথে অবাক হয়ে নিলয় বলল, কি বলছিস তুই মেঘ? সেদিন তুই বর্ষাকে কিডন্যাপ করেছিলি ওর বিয়েটা ভেঙে দিতে, কিন্তু তুই কেন এমন করলি মেঘ? এতই তোর লাভটা হলো কি? আমি বর্ষাকে ভালোবাসি, সেটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করেই জানতে। তবে বর্ষাকে আমি ভালোবেসে বিয়ে করিনি। ওকে বিয়ের আসর থেকে তুলে এনে ওর গায়ে আমি কলঙ্কের কালি লাগিয়েছি। তারপর বিয়ে করেছি ওকে ধীরে ধীরে কষ্ট দেব বলে। যেভাবে একটি বছর বিনা দোষে ধর্ষকর কষ্ট পেয়েছি আমি, ঠিক সেভাবেই কষ্ট দেব আমি ওকে। আমি এমন কষ্ট রেখে অন্যের ঘরে সুখে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না।
তাই ওকে বিয়ে করে কষ্ট দিতে চাই আমি। মেঘের কথা শুনে রাগে শরীর জ্বলে যাচ্ছে নিলয়ের। নিলয়ের এতদিনের ষড়যন্ত্র আর সব প্ল্যান মাটি করে দিয়েছে এই মেঘ। বর্ষার কাছ থেকে মেঘকে আলাদা করতে কি কি করেনি নিলয়, কিন্তু শেষে বর্ষা এই মেঘেরই হলো। 1 বছর আগে বর্ষা যখন মেঘকে থাপ্পড় মেরে ওই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে কলেজ থেকে চলে যায়, তখন আড়াল থেকে সব ফোনে ভিডিও রেকর্ড করে নিলয়। আর সেই ভিডিও রেকর্ডিং কলেজের স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীদের দেখিয়ে সবাইকে বলে মেঘ জোর করে বর্ষাকে ধর্ষণ করতে চেয়েছিল। আর এই রেকর্ডিংটা বর্ষায় সবাইকে দেখাতে বলেছে। নিলয়ের কথা শুনে ক্ষেপে যায় কলেজের সবাই, কারণ কলেজে মেঘের নাম ডাক থাকলেও ওর পপুলারিটির জন্য শত্রুর অভাব ছিল না। আর সেই শত্রুগুলো এই সময়টাকে কাজে লাগিয়েছিল সেই দিন। মেঘ বর্ষা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই ওর উপর ঝাঁপিয়ে পড়ে কলেজের সব ছাত্রছাত্রীরা, আর ধর্ষক বলে গালি দিতে দিতে মারধর করতে থাকে মেঘকে। সেদিন শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি মেঘ যে ও বর্ষার সাথে এমন কিছুই করেনি। ওই মুহূর্তে মেঘের চোখ শুধু বর্ষাকে খুঁজছিল। মেঘ ভেবেছিল বর্ষাকে বাঁচিয়ে সবার কাছে সত্যিটা বলবে, কিন্তু সেদিন বর্ষা আসেনি সেখানে। সকলের গণপিটুনি খাওয়ার পর নিলয় মেঘের সামনে ভালো বন্ধু হওয়ার নাটক করে মেঘকে হসপিটালে নিয়ে যায়। পুরো একদিন হাসপাতালে থাকার পর মেঘ মনের মাঝে বর্ষার জন্য রাগ পোষে নিয়ে পাড়ি দেয় ভিনদেশে। সেদিন বর্ষা বা মেঘ কেউই জানতো না যে আসল কালপ্রিট আসলে এই নিলয় নামের বন্ধুর আড়ালে শত্রু ছিল। 3 দিন পর যখন বর্ষা কলেজে আসে, তখন বর্ষা জানতে পারে মেঘ ওর বাবার বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। কলেজের কেউই বর্ষাকে সেদিন বলেনি আসল কথা। এটাও ছিল নিলয়ের একটি চাল, কারণ নিলয় প্রথম দিন থেকেই বর্ষাকে পছন্দ করত, তবে মেঘের ভয়ে কখনো তা প্রকাশ করেনি। তাই সেদিন সুযোগ বুঝে ওদের দুজনকে আলাদা করে দেয় নিলয়। মেঘ বিদেশে চলে যাওয়ার 3 মাস পর বর্ষার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় নিলয়, কিন্তু বর্ষা বিয়ের জন্য না করে দেয়। বর্ষা বলে পড়াশোনা শেষ না করা পর্যন্ত ও বিয়ে করবে না। তাই বর্ষার কথা মতো বিয়ের ডেট পিছিয়ে 8 মাস পর করা হয়। আর বিয়ের দিনই বর্ষাকে কিডন্যাপ করে মেঘ। 1 মাস পর রাতে রান্না শেষ করে বালকনিতে দাঁড়িয়ে আছে বর্ষা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। মা বাবাকে বড্ড দেখতে ইচ্ছা করছে বর্ষার, কিন্তু ও ভালো করেই জানে মেঘকে বলে কোনো লাভ হবে না। মেঘ নিয়ে যাবে না বাবার বাড়িতে। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে বর্ষা। মেঘ বাসায় ফিরে বর্ষাকে কোথাও খুঁজে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখে বর্ষা কান্না করছে আকাশের দিকে তাকিয়ে। মেঘের খুব ইচ্ছা হয় বর্ষার চোখের পানিটা নিজ হাতে মুছে দিতে। শত হলেও তো বর্ষাকে মেঘ ভালোবাসে, কিন্তু না, মেঘ সেটা করবে না, কারণ মেঘ তো বর্ষাকে বিয়েই করে চোখে কাঁদাবে বলে। বর্ষার পেছনে দাঁড়িয়ে মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার রেডি কর, আর আমি যেন এমন ন্যাকা কান্না কাঁদতে না দেখে। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছে নিচে চলে যায় বর্ষা। তারপর মেঘের জন্য টেবিলে খাবার রেডি করে। একটু পর মেঘ নিচে এসে খাবার খেতে খেতে কি মনে করে জিজ্ঞেস করে, তুই রাতের খাবার খেয়েছিস বর্ষা? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয় বর্ষা। অমনি বর্ষার হাত ধরে ফেলে মেঘ। তারপর রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর না দিয়ে তুই চলে যাচ্ছিস কেন? মেঘের কথা শুনে মেঘের দিকে তাকিয়ে বর্ষা বলতে শুরু করে, আমি খেলাম কি খেলাম না সেটা দেখার সময় আছে তোর মেঘ ভাইয়া? আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হতে চললো। এর মাঝে একবারও জানার চেষ্টা করেছিস কখন আমি খেলাম কিনা, আমার মন ভালো আছে কিনা? সবসময় কুকুর বেড়ালের মতো আচরণ করেছিস তুই আমার সাথে। স্বামী হওয়া সত্ত্বেও আমার ঠাঁই হয়েছে ফ্লোরে, তোর বিছানায় নয়। তাহলে আজ হঠাৎ কেন জিজ্ঞেস করছিস মেঘ ভাইয়া? আমি উত্তর দেব না তোকে। কথাটা বলেই মেঘের সামনে থেকে চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথে মেঘ চেয়ার ছেড়ে উঠে বর্ষার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে, কিছুদিন হলো কিছু বলছে না দেখে খুব সাহস বেড়েছে, তাই না? তোর সাহস হয় কি করে আমার মুখোমুখি কথা বলার? কথাটা বলেই বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় মারে মেঘ। মেঘের থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় বর্ষা। বর্ষাকে জ্ঞান হারাতে দেখে যেন হুঁশে ফিরে আসে মেঘ। মেঘ দৌড়ে গিয়ে বর্ষাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় শুইয়ে দিয়ে বলে, এ আমি কি করলাম? আমি কি নিজের রাগের বসে বর্ষার সাথে সত্যি খুব অন্যায় করে ফেলেছে? কি হলো বর্ষা? বর্ষার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে? বর্ষা, এই বর্ষা, কথা বলো না প্লিজ। এই বর্ষা, কি হলো? কথা বলো না আমার সাথে। কোনো কিছুতেই বর্ষার জ্ঞান ফিরছে না দেখে বর্ষাকে কোলে নিয়ে হাসপাতালে চলে যায় মেঘ। পাগলের মতো ডাক্তারকে ডাকতে থাকে মেঘ। ডাক্তার এসে নার্সদের দিয়ে বর্ষাকে নিয়ে যায় একটি কেবিনে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডাক্তার বর্ষার কেবিন থেকে বেরিয়ে মেঘকে বলে, অভিনন্দন মিস্টার মেঘ চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1.5 মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার শরীর খুব দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, নিজের যত্নও নেন না।
আপনাকে ওনার দিকে নজর রাখতে হবে, ওনার যত্ন করতে হবে, নইলে বেবির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কী করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চাটা কার? ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কী করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চাটা কার? এমন হাজারো প্রশ্ন উঁকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার, আমার ওয়াইফ সত্যিই প্রেগন্যান্ট। মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি, প্রথমবার বাবা হব, এর চেয়ে তো খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে, ওনাকে এই সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গেলেও ওনার যত্ন করতে ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতের দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছুটা একভেবে ডেভিল হাসলো। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নেবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা। তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যেতে লাগলো। বাসার ভেতরে যেতেই বর্ষা দেখলো মেঘ মাথা নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়ে বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করেছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফসলকে তুই আমার নামে চালাতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। বর্ষা দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কী করে পারলো এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে বর্ষার চুলের মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি আমায় তুই? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমি থাপ্পড় মেরেছিলি। আমি থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইবো, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলে। তবু তোকে ভালোবাসতাম বলে সেই তোকে বিয়ে করেছে। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কি করে পারলি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বের উঠেছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতন বিচ্ছে বর্ষার গায়ে। বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে। আর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কেন বর্ষা, কেন? কেন এইভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার যে সারাটা জীবন শুধু আমায় ঠকিয়ে গেলি? আমি তোকে ছাড়বো না বর্ষা, তোর পেটের ওই অবৈধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব আমি। সারাদিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসায় নিয়ে আসার পরেই বেরিয়ে যায় ও। বর্ষাও সারাদিন একটি রুমে দরজা দিয়ে থেকেছে আর চিন্তা করেছে ওর ঠিক কী করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়লো একটি চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না। কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবারও হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরও যখন বর্ষার সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমের দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জানি না মেঘ, 1 বছর আগে কি করেছিলাম আমি আমি জানি না,
কেনই বা আমার উপর তোর এত রাগ? তবে তুই আজ যেটা করেছিস তার উপর এরপর আমি আর তোর কাছে থাকতে পারবো না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতেই পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছে টেবিলের ওপর একটি চিঠি লিখে গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হলো না বর্ষার। সকালে সূর্যের আলো মুখে এসে লাগায় ঘুম ভাঙল মেঘের। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ ডলতে ডলতে উঠে বসলো মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো ও বাইরের রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করলো রাতে ওর সাথে কী হয়েছে, কিন্তু মেঘের কিছুই মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠে যাবে তখনই ওর চোখ পড়ল বর্ষার রেখে যাওয়া সেই চিঠির দিকে। মেঘ ভ্রুকুচকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় মেঘ, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আর সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চা আর কারো নয় বরং তোর এই বাচ্চা, কিন্তু আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না। আর বিশ্বাস করবি বা কি করে বল? গত একটা বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজাল যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে যে বিশ্বাস নামের শব্দটা বড়ই বেমানান। আমি জানি না মেঘ, এক বছর আগে আমি কি করেছিলাম তোর সাথে, যার জন্য এতটা প্রতিশোধ পরায়ণ তুই আমার কাছ থেকে এত প্রতিশোধ নিচ্ছিস এখনো। তুই তুই আমায় বলেছিলি না মেঘ যে তুই ভালোবাসিস আমায়? আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালোবাসতি তাহলে তাহলে সঠিক সঠিকটা জানার চেষ্টা না করে আমার উপর এভাবে প্রতিশোধ নিতে পারতি না। আমার পেটের যে সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলি, সেটা আর কারো নয়, তোর সন্তান মেঘ, তোর সন্তান এটা। তুই হয়তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্ক করে বাসায় ফেরার পর আমার কাছে টেনে নিয়েছিলি তুই। সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেঘ যে তুই আমার সন্তানকে একটা নষ্ট সন্তান বলে ভাববি। আমি আর কখনো ফিরবো না মেঘ তোর কাছে, আর কখনো ফিরবো না আমি। আমি তোকে ভালোবাসি মেঘ, তাই তোর আর আমার সন্তান আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দেব বাকিটা জীবন। তুই যেখানেই থাকিস ভালো থাকিস, কিন্তু আমায় আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি তোর অবহেলার পাত্রী, বর্ষা। চিঠি পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা ওপরে তুলে একটা পৈশাচিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মেঘ। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করলো মেঘ। হ্যালো, কে বলছেন? বর্ষার বাবা আশরাফ খান। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মেঘ বলছি। বর্ষা কি আপনার ওখানে আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানে আছে, সকালেই তো এলো। কেন, তোমায় বলে আসেনি? জি আঙ্কেল, বর্ষা আমি বলেই গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালোভাবে পৌঁছেছে কিনা। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি। আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মেঘ। তারপর বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে পরে নিয়ে রেডি হলো। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মেঘ। বিকাল 3টা। বর্ষা ওদের বাসায় ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে গতকাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লিখে রাখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে, তখন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরেই বর্ষার পিছু নেয় কয়েকজন নেশাখোর লোক। বর্ষা বেশ ভয় পেয়ে যায় লোকগুলোকে দেখে। বর্ষা দৌড়াতে থাকে ফুটপাত ধরে। ওই সময় বর্ষার কপাল ভালো থাকায় রাস্তায় কিছু লোক এগিয়ে আসে বর্ষাকে সাহায্য করতে। বর্ষা লোকগুলোর কাছ থেকে মুক্তি পেতেই একটা বয়স্ক ভালো লোকের সাহায্য নিয়ে সিএনজি করে চলে আসে নিজের বাড়ির সামনে। তারপর লোকটাকে বিদায় দিয়ে বর্ষা সারা রাত বাসার বাইরে কাটিয়ে দেয়। বর্ষা মেঘের বাসা থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল ও অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু পরে যখন রাস্তায় বিপদে পড়ে তখন বুঝতে পারে একজন যুবতী মেয়ের একা একা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়া কতটা রিস্কি হবে। আর বর্ষা কোনো মতেই ওর পেটের বাচ্চার ক্ষতি হতে দিতে চায় না। তাই বর্ষা সিদ্ধান্ত নেয় ও নিজের বাবার বাসায় ফিরে আসবে আর সেখানেই থাকবে। সকাল হলে বর্ষা যখন ওর বাবার বাসায় ঢোকে তখন বর্ষাকে দেখে হাজারটা প্রশ্নের ডালি খুলে নেয় ওর মা বাবা। সকলের প্রশ্ন শুনে বর্ষা বুঝতে পারে ওর আর আগের মতো মূল্য নেই এই বাড়িতে। বাবা মা ওকে ভালোবাসলেও তারা যদি জানতে পারে বর্ষা পালিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তাহলে কখনোই সেটা মেনে নেবে না ওর বাবা মা।
কেননা তারা মেঘকে অনেক ভালোবাসে আর ভালো জানে মেঘকে। তারা কেউ বিশ্বাসই করবে না হয়তো বর্ষার কথা। তাই বর্ষা ওর বাবা মায়ের কাছে লুকায় নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিল বর্ষা। হঠাৎ বর্ষার চোখ যায় নিচে গেটের সামনে এসে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দিকে। গাড়িটা বর্ষার চেনা। এটা তো মেঘের গাড়ি। মেঘের গাড়ি দেখে কিছুটা অবাক হয় বর্ষা। আর তখনই বর্ষাকে আরও বেশি অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে মেঘ। নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, মুখে বাঁকা হাসি। গাড়ি থেকে নেমে ছাদে বর্ষার দিকে তাকায় মেঘ। তারপর চোখের চশমাটা খুলে বর্ষাকে একটা চোখ টিপ মারে। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের এমন রূপ যেন কত বছর হলো দেখে না বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বাঁকা হেসে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসার ভেতর ঢুকলো মেঘ। মেঘকে বাসায় ঢুকতে দেখে বর্ষাও দ্রুত নেমে এলো ছাদ থেকে। মেঘ বাসার ভেতর ঢুকে বর্ষার মা বাবাকে সালাম করলো। তারপর বর্ষার মায়ের হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আন্টি, এই প্যাকেটগুলোর মাঝে আপনার আর আঙ্কেলের জন্য কিছু কাপড় চোপড় আছে, আর বাকি প্যাকেটগুলোর মাঝে আপনাদের জন্য মিষ্টি আর ফলমূল আছে, এগুলো নিয়ে যান। মেঘের কথা শুনে বর্ষার মা মুচকি হেসে বলল, এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? তুমি কি আমাদের মেহমান নাকি? তুমি তো বাড়ির ছেলে। তুমি বসো, আমি বর্ষাকে ডাকছি। কি বলেন আন্টি, এত বড় একটা সুখবর নিয়ে এসেছে আর আপনাদের জন্য কিছু আনবো না? তা কি কখনো হয়? মেঘের কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে বর্ষার বাবা বলল, কি সুখবর মেঘ বাবা? কই বর্ষা তো আমাদের কিছু বলেনি। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষাকে নিচে নামতে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, এ কি বর্ষা, তুই আঙ্কেল আন্টিকে কিছু বলিস নি? ও, বুঝতে পেরেছি। আসলে বর্ষা লজ্জা পেয়েছে আঙ্কেল। আমি বলছি, আপনার নানু ভাই আর নানু মনে হতে চলেছেন। লজ্জামাখা মুখ করে কথাটি বলে মেঘ। মেঘের কথা শুনে আনন্দে খুশির ঝিলিক ফুটে উঠল বর্ষার বাবা মায়ের মুখে। এদিকে মেঘের এমন কাণ্ড দেখে অবাকের ওপর অবাক হচ্ছে বর্ষা। মেঘের এ যেন এক নতুন রূপ দেখছে বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে তাকিয়ে আবারও একটা চোখ টিপ মারল মেঘ। কি রে বর্ষা, তুই তো আমায় কিছু বললি না। এত বড় একটা সুখবর জানালি না আমায়। মেঘ বাবা, তুমি বর্ষার রুমে গিয়ে রেস্ট নাও। বর্ষা মা, মেঘকে তোর রুমে নিয়ে যা। আমি মেঘ বাবার জন্য নাস্তা রেডি করি। বর্ষার মায়ের বলতে দেরি কিন্তু মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে বর্ষার রুমে যেতে দেরি করলো না। এদিকে বর্ষার বাবা আশরাফ খানের খুশিতে চোখ মুখ চকচক করছে। উনি নানু ভাই হবে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। আশরাফ খান চলে গেল মেঘের বাবা আহসান চৌধুরীকে ফোন করবে বলে। বর্ষার হাত ধরে বর্ষাকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাসটা খুলে মাথার উপর আটকে রাখলো। তারপর বাঁকা হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো বর্ষার কাছে। মেঘকে এগিয়ে আসতে দেখে ভয়ে যেন গলা শুকিয়ে যেতে লাগলো বর্ষার। বর্ষা পেছাতে পেছাতে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে কেন কেন এসেছিস মেঘ? আর এমন আচরণই বা কেন করছিস? বর্ষার কথার উত্তরে মেঘ কিছু না বলে ডেভিল হেসে বর্ষার কাছে গিয়ে বর্ষার কোমর জড়িয়ে ধরে বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার থেকে পালাতে চেয়েছিলে কেন সুইট হার্ট? মেঘ চৌধুরীর কাছ থেকে পালানো কি এতই সহজ? কথাটা বলেই বর্ষার ঘাড়ের সাথে নাক ঘষতে লাগলো মেঘ। মেঘের এমন কথা আর আচরণে কেঁপে উঠল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমায় ছাড় মেঘ। কি করছিস তুই? ছাড় আমায়, কেন এমন করছিস তুই? বর্ষার কথা শুনে বর্ষাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। তারপর বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই অসুস্থ বোধ করছিস কেন রে সরিষা? আমি তোর আগেই তোকে টাচ করেছি, তাই না? তোর পেটে তো আমারই সন্তান, তাহলে আমার স্পর্শে তুই আনইজি ফিল কেন করছিস? মেঘের কথা শুনে বর্ষা বুঝতে পারল মেঘ কী বোঝাতে চাইছে ওকে। মেঘ যে এখনও মানতে পারেনি ওর পেটে মেঘের সন্তান, এটা বর্ষা বুঝে গেছে। বর্ষা শরীরে সমস্ত শক্তি দিয়ে মেঘকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু মেঘের শক্তির সাথে কিছুতেই বর্ষা পেরে উঠছে না। এদিকে মেঘ একবার বর্ষার গলায় তো একবার বর্ষার ঘাড়ে ক্রমাগত নাক ঘষে চুমু এঁকে যাচ্ছে। বর্ষার আসক্তির সীমা যেন পার হয়ে যাচ্ছে। বর্ষা যখন কিছুতেই মেঘের শক্তির সাথে পেরে উঠছে না, তখন বর্ষা অঝরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বর্ষা শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে। একে তো বর্ষা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তার উপর ওর শরীর দুর্বল। বর্ষাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল মেঘ। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিতেই বর্ষা কাঁপা কাঁপা গলায় একটা কথাই বলল,
যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা হয় না। এতটুকু বলেই চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল বর্ষা। বর্ষার বলা কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল মেঘের বুকে। মেঘ কিছুক্ষণ বর্ষার কাছে বসে বর্ষার দিকে অপলক তাকিয়ে রইল। এই কয়েকদিনের মাঝেই বর্ষার চেহারাটা কেমন জানি হয়ে গেছে। আগের উজ্জ্বলতা নেই, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বর্ষার। বর্ষার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে মেঘের চোখ থেকেও ঝরে পড়ল দুফোঁটা পানি। মেঘ নিজের চোখটা মুছে নিয়ে বর্ষার গায়ে চাদর টেনে দিয়ে দরজা খুলে কোথায় যেন চলে গেল। বর্ষার মা বাবার বারবার জিজ্ঞাসা করায় মেঘ বলল জরুরি একটা কাজে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরবে। রাত 10:15। বর্ষার ঘুম ভাঙল মুখের ওপর কারো গরম নিঃশ্বাস আর কয়েক ফোঁটা পানি পড়ার কারণে। বর্ষা চোখ বন্ধ অবস্থাতেই সামনের মানুষটার দিকে হাত বাড়ালো, কিন্তু হাতে কারো স্পর্শ পেল না বর্ষা। তাই চোখ মেলে তাকিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু রুমে বর্ষা ছাড়া আর কেউ নেই। বর্ষা কিছুটা অবাক হলো, কারণ ও পুরোপুরি অনুভব করেছে ওর মুখের ওপরে কেউ ছিল, আর সে হয়তো কান্না করছিল, আর তার চোখের পানি বর্ষার মুখের ওপর পড়ছে। বর্ষা হাত দিয়ে নিজের গালে স্পর্শ করে দেখলো সত্যি ওর গালে কয়েক ফোঁটা পানি লেগে আছে, কিন্তু বর্ষা কিছুতে বুঝতে পারছে না কে ছিল ওর রুমে। বর্ষা বিছানা ছেড়ে উঠে বাইরে বের হলো। বাইরে বের হয়ে বর্ষা দেখলো মেঘ বর্ষার মা বাবার সাথে একসাথে বসে গল্প করছে। বর্ষাকে দেখে ওর মা বলে উঠল, বর্ষা মা, তুই উঠেছিস? এখন শরীর কেমন লাগছে তোর? ভালো লাগছে আম্মু। আমি এতক্ষণ সময় ধরে ঘুমালাম, তোমরা ডাকলে না কেন আমায়? আমরা ডাকতে চেয়েছিলাম বর্ষা, কিন্তু মেয়ে। এতটুকু বলতেই বর্ষার মাকে থামিয়ে দিয়ে মেঘ বলল, আন্টি, আপনি বর্ষার খাবার রেডি করুন। ওর শরীর এমনিতেই দুর্বল, তার উপর অনেকক্ষণ হলো কিছু খায়নি। আর বর্ষা, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিস না ঘুম নিয়ে বাইরে বেরিয়ে এলে? মেঘের কথা শুনে বর্ষার মা বর্ষার খাবার বাড়তে চলে গেলেন, আর বর্ষা মেঘের কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বর্ষা দেখলো মেঘ ওর জন্য খাবার নিয়ে বসে আছে। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা যেন অবাকের উপর অবাক হচ্ছে। মেঘ কেন এমন করছে সেটা কিছুই বুঝতে পারছে না বর্ষা। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ নরম সুরে বলল, এখানে খাবার রাখা আছে বর্ষা, এসে খেয়ে নে। আর কালকে সকালে আমার সাথে বাসায় যাবি তুই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। মেঘের কথা শুনে রাগ দেখিয়ে বর্ষা বলল, তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। আমি আর কোনোদিন ওই বাসায় ফিরবো না। তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা। বর্ষার কথা শুনে ডেভিল হাসলো মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল, আমি ছাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসবো। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি, তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্য ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই? আর কি করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে? কি চাস তুই মেঘ? কি চাস? তোকে চাই, তুই চাস বা না চাস, তোকে আমার সাথেই থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে ঘুমিয়ে পড়, সকালে আমার সাথে বাসায় যাবে। যাবো না আমি ওই বাসায়। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? বর্ষার কথা শুনে ডেভিল হেসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিসিয়ে বলল, বেশি কিছু করবো না সুইট হার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীদের বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, এটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ ছিটকিয়ে বর্ষা বলে উঠল। ছি। বর্ষার ছি বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসার বাগানের দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না। বর্ষার ইচ্ছা করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষার গায়ের ওড়না। সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথাও বলেনি মেঘ বর্ষার সাথে। সারাটা দিন বোবার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটা কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুল মনে হয় বর্ষার। মেঘ সেই সকালে হোটেল থেকে খাবার এনে নিজে খেয়ে বর্ষার জন্য রেখে চলে যায়, আবার দুপুরে খাবার নিয়ে বাসায় ফেরে। নিজে খেয়ে বর্ষার জন্য টেবিলে খাবার রেখে অন্যদিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হনহন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলতো। বর্ষার কাছে যেন সেই দিনগুলোই ভালো ছিল। মেঘ এখন খাওয়ার কথা ছাড়া একটা কথা বলে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টা বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এসব কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা।
চোখের অশ্রুগুলো যেন আর বাদ মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভেতরে ঢুকেই বর্ষাকে দেখে বলে উঠল, বর্ষা, রুমে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে এখন আমার সাথে বেরোতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না চোখের পানি ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষা চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়েই বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই জানতে পারবি। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘের কথায় বর্ষার কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নেমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা। মুখে কোনো রকম সাজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপসে গেছে ওর, হারিয়ে গেছে মুখের সব উজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে, চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে। বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার ভাব করে সামনের দিকে হাঁটতে লাগলো। মেঘও আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ির দরজা বর্ষার জন্য খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর মেঘও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা হসপিটালে কেন এলাম? এসেছি যখন, তখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয় জেঁকে বসলো। বর্ষা ভয় করতে লাগলো মেঘ হয়তো ওর পেটের বাচ্চাকে মেরে ফেলার জন্য ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করলো, মেঘ যদি সত্যি এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না, নিজে হাতে খুন করবে ও মেঘকে। বর্ষা নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালের ভিতরে ঢুকলো। বর্ষাকে একজন নার্সের সাথে একটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, এই যে সিস্টার, শুনছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমায় হসপিটালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমি ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষা করার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম, সেটা আমিও সঠিক জানি না, সরি। নার্সের কথা শুনে হতাশ হলো বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষাকে নিয়ে চলে গেল অন্য একটি কেবিনে। বাসার ছাদে উঠে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ততা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। যে বর্ষা সব সময় মাতিয়ে রাখতো সারা বাড়ি, আনন্দে মেতে থাকতো সব সময়, সেই বর্ষা যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। দুদিন আগে হাসপাতালে এই মহিলা ডাক্তার বর্ষার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে। সেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে, বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যান মেঘের কাছে। কৌতূহলবশত বর্ষা অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে। আর পর্দার আড়াল থেকেই শুধু মেঘের একটা কথাই কানে আসে বর্ষার। মেঘ ওই ডাক্তারকে বলছে, ডাক্তার, আমার ওয়াইফের পেটের বেবির ডিএনএ টেস্টের রিপোর্ট কবে আসবে? আপনি পরশুদিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবিটা আপনার নয়? আই মিন, আপনার ওয়াইফের কি অন্য কারোর সাথে রিলেশন আছে? এতটুকু কথা শুনতেই মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেঘ আর ডাক্তারের কথা শুনে যেন পায়ের নিচের মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষা সত্যি ইচ্ছা করছিল আত্মহত্যা করে মারা যেতে, কিন্তু বর্ষার ততটাও সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এসব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভিতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘ কী করে পারলো এটা করতে? কী করে পারলো এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে, না পারছে মরে যেতে, না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষা। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে এক মনে। হঠাৎ কারো স্পর্শেই ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলের মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি সরি বর্ষা, তুই আমায় ক্ষমা করে দে। আমি না জেনে বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছে। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমায় চিঠি লিখে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি।
যেটা আমার আরও আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পারি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ আমার উপর ষড়যন্ত্র করে আমায় মার খাইয়েছিল। তোর আর আমার ছবি তুলে। আমি এখনো জানি না সে মানুষরা কে, তবে খুব তাড়াতাড়ি জেনে যাবো আমি। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা। তুই আমায় মাফ করে দে, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম যে তোর পেটের সন্তান হয়তো আমার নয়, কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেদিন রাতের কথা কিছু মনে নেই। নেশা করে বাসা আসার পর তোর সাথে কি করেছে আমি কিছু মনে পড়ছে না আমার। নেশা করে বাসা আসার পর তোর সাথে কি করেছে আমার কিছু মনে নেই। তাই আমি তোকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আর আমার তোর প্রতি কোনো সন্দেহ নেই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল। তোর পেটে আমারই সন্তান। আমি তো ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন করে জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো এক নাগারে মাথা নিচু করে বসে বলে চলেছে মেঘ, আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের বলা কথা শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে, তারপর বর্ষার দুগালে হাত রেখে বলল, তুই আমায় ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি তোকে আমি। সে 3 বছর আগে থেকে ভালোবাসি। চল না বর্ষা, আমরা এই কয়েকদিনের অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে নিল মেঘ। সাথে সাথে বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে এগিয়ে গিয়ে মেঘের শার্টের কলার ধরিয়ে রাগী গলায় চিল্লিয়ে বলতে শুরু করলো, ক্ষমা চাইছিস তুই মেঘ? কিসের জন্য ক্ষমা চাইছিস তুই? বিনা দোষে দোষী বানিয়ে আমায় সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্য ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিলে কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে আমায় মেঘ, উত্তর দে। কিসের জন্য ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে তারপর তোর মনে হলো এই বাচ্চা তোর। আমি তোকে বলছি শোন, আমার পেটের এই বাচ্চা তোর নয়। তোর মতো একটা জানোয়ারের বাবা হওয়ার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা শুধু আমার। ও বড় হবে ওর মায়ের পরিচয়, তোর কোনো অধিকার নেই আমার সন্তানের উপর। কথাগুলো এক নাগারে চিল্লিয়ে বলেই মেঘকে জোরে ধাক্কা মারল বর্ষা। মেঘ দুপা পিছিয়ে গিয়ে আবারও বর্ষার কাছে এগিয়ে এসে বলল, আমি সরি বর্ষা, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি স্বীকার করছি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তবে আমি একটা সুযোগ দে বর্ষা। আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার ভুলগুলো শুধরে নেব। তোকে আর আমাদের বাচ্চাকে একটু কষ্ট পেতে দিব না আমি। আমি তোকে অনেক ভালোবাসি বর্ষা, প্লিজ আমি একটা সুযোগ দে। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুই জানিস মেঘ? মনে আছে মেঘ, তোকে আমি বলেছিলাম যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ ভালোবাসার মেইন খুঁটি হলো বিশ্বাস। তুই অনেক আগে তোর ভালোবাসার যোগ্যতা হারিয়েছিস মেঘ। আমি তোকে জাস্ট ঘৃণা করি মেঘ, তুই চলে যা আমার সামনে থেকে। আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছিস তুই। প্লিজ বর্ষা, এভাবে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না বর্ষা। আমার তোকে চাই সারা জীবন, প্রতিটা মুহূর্তে তোকে আমার পাশে চাই বর্ষা। প্লিজ বর্ষা, তুই এভাবে আমার দিক থেকে মুখ সরিয়ে নিস না। বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে সব দেব, শুধু তুই আমায় দূরে সরিয়ে দিস না বর্ষা, প্লিজ। আমি ডিভোর্স চাই, তুই আমার ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই তোর মতো একটা অমানুষের হাত থেকে। মুক্তি দে আমায়, তুই ডিভোর্স দে আমায়। বর্ষার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে যায় মেঘের। মেঘ বর্ষার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমার থেকে ডিভোর্স চাওয়ার? তুই অন্য যা কিছু চাইতে পারিস, কিন্তু ডিভোর্সের কথা ভুল করে মুখে আনবি না। মেঘের কথা শুনেই মেঘের গালে সজোরে একটা থাপ্পড় মারল বর্ষা। রাগে বর্ষার শরীর থরথর করে কাঁপছে। থাপ্পড় মেরে বর্ষা আবারও মেঘের শার্টের কলার চেপে ধরতে বলতে লাগলো, তোর কোনো অধিকার নেই আমার উপর জোর খাটানোর। তুই যদি আমার ডিভোর্স না দিস তো তোকে আমি ডিভোর্স দেবো মেঘ। তোর মুখ দেখতেও ঘৃণা করছে আমার। তোর এই আবেগী কথাগুলো কাটা হয়ে ফুটছে আমার গায়ে। তোর সাথে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না। মুক্তি চাই আমি তোর থেকে। কথাগুলো বলে মেঘের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে নামতে নিল বর্ষা। সাথে সাথে মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে কোলে তুলে নিল। বর্ষা মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে মেঘকে এক নাগারে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু তাতে মেঘের কিচ্ছু যায় আসে না। মেঘ বর্ষাকে কোলে নিয়ে বর্ষার রুমে। এতদিন বর্ষা মেঘের সাথে না থেকে আলাদা রুমে থাকতো, মেঘের ইচ্ছায় সেই রুমে গিয়ে নামিয়ে দিল। তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে বলল,
আমি তোকে এতদিন সন্দেহ করে কষ্ট দিয়ে জোর করে আমার কাছে রেখেছিলাম, আর এখন তোকে ভালোবেসে আমার সাথে রাখার জন্য তোকে জোর করে আমার কাছে রাখবো। আমার থেকে দূরে যেতে দিব না আমি তোকে, তুই আমার কাছেই থাকবি, সেটা তোর ইচ্ছায় হোক বা তোর অনিচ্ছায়। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মেঘ। বর্ষা দরজায় বাড়ি দিতে দিতে অনেক ডাকলো মেঘকে। দরজা খুলে দিতে কিন্তু মেঘ শুনেও বর্ষার কথা শুনল না। রাতের খাবার একটি প্লেটে রেডি করে নিয়ে বর্ষার রুমে ঢুকলো মেঘ। রুমে ঢুকে দেখলো বর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ খাবারের প্লেটটা টেবিলে রেখে বর্ষাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ঘুমন্ত বর্ষাকে। মেঘ এতটা শক্ত করে বর্ষাকে ধরেছে যে মনে হচ্ছে যেন বর্ষার হাড়গুলো সব ভেঙে যাবে। বর্ষার ঘুম ভাঙতেই বর্ষা মেঘকে নিজের থেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মেঘকেও এক চুলও নাড়াতে পারল না। বর্ষার ছটফটানো বুঝতে পেরে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুমি এমন কেন বউ? একটুখানি জড়িয়ে ধরতে দিব না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, এত হিংসা কেন তোমার? মেঘের এমন কথা শুনে বেককল হয়ে গেল বর্ষা। মেঘ এমন ভাব করছে যেন ওদের মাঝে কখনো কোনো ঝামেলাই হয়নি, বরং ওরা দুজন খুব সুখী দাম্পত্য। বর্ষার রাগ যেন আর কন্ট্রোলে হচ্ছে না। বর্ষা রাগী গলায় বলে উঠল, এসবের মানে কি? কোন সবের বউ? আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি। তুই ভাবিস না মেঘ, তোর এমন ফালতু কথায় আমি গলে গিয়ে তোকে ক্ষমা করে দিব? আমি তোকে জীবনেও ক্ষমা করব না, আর না তোকে স্বামী বলে ভালোবাসবো। আমি তোকে ঘৃণা করি মেঘ, ঘৃণা করি আমি। বর্ষার কথা শুনে মেঘ এমন ভাব করলো যেন কিছু শোনেনি। মেঘ বলল, ওই সরিষা, এখনো বক বক বন্ধ করে খাবার নিয়ে এসেছে, খাবারটা খেয়ে নে। দিন দিন না খেয়ে তো একেবারে শাকচুন্নি পেতনি হয়ে যাচ্ছিস। পর লোকে বলবে মেঘ চৌধুরী একটা শাকচুন্নি পেতনিকে বিয়ে করে এনেছে। ভাবা যায় কি সাংঘাতিক হবে ব্যাপারটা। মেঘের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল বর্ষার। বর্ষা চিৎকার করে বলল, তুই কি আমার কথা শুনতে পাস না? আমি মুক্তি চাই, তোর থেকে মুক্তি দে আমায়। যতক্ষণ না তুই আমার ডিভোর্স দিবি ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, এক ফোঁটা পানিও তুলবো না মুখে। বর্ষার কথা শুনে প্রচুর রাগ হলো মেঘের, কিন্তু রাগটাকে কন্ট্রোলে রেখে মেঘ ডেভিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ না সোজা কথায় কাজ না হলে খুব সুন্দর করে বাঁকাভাবে কাজ আদায় করতে জানে। তুই হয়তো কলেজের কথাগুলো বলে গেছিস, সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথায় খাবি না, তাহলে তো আমাকে এবার বাঁকা হতেই হয়। কি বলিস? কি করবি তুই? কি করবি? মারবি আমায়? মার না, মার, একদম মেরে ফেল আমায়। এভাবে বেঁচে থাকতে চাইতে আমি মরে যাওয়াই ভালো আমার চাইতে। তোর মাথায় সারা জীবন গোবর ঠাসে রয়ে গেল। তোকে মারা চাইতে তোকে কথা শোনানো ভালো ওষুধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি, দাঁড়া। কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের ওপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ, তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের আমি কি যত্ন করে নিয়ে এসেছি তোর জন্য। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিবে, দিব। সারা রাত বসে বসে ওদের সাথে গল্প করিস, কেমন? মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামে তেলাপোকাগুলো দেখে ভয়ে শুকনো ঢোক গিলল বর্ষা, কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই এমন করতে পারিস না মেঘ, ওগুলো দূরে সরা বলছি আমার থেকে, নইলে কিন্তু আমি কেঁদে দিব। বর্ষার অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে মেঘের, কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দেব? আমি খাবো, তুই এইগুলো দূরে সরা প্লিজ, নইলে আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। মুখটার কি অবস্থা করেছে সে কয়দিনে? মেঘের কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই যত কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করেছিস তাতে তুই শুধু নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস তুই। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার পর মেঘ দুফোঁটা চোখের জল ফেলে মনে মনে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তোর কাছে সহজ হবে না আমার নতুন করে মেনে নেওয়া, কিন্তু আমিও হার মানের পাত্র নই। আমি তোকে আমার সে আগের দুষ্ট মিষ্টি বর্ষার রূপে ফিরিয়ে আনবই। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করবো তোকে আমি, আর এটা করতে আমরা যা করতে হয় আমি করব। তুই আমার যতদিন কষ্ট দিস না কেন, যত অবহেলাই করিস না কেন, আমি তোকে ছাড়বো না বর্ষা।
তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বুকের বর্ষা হয়ে। এখন থেকে তোকে আমি ভালোবাসে মিশ্রিত অত্যাচার করব। আর আমি জানি তুই ধীরে ধীরে আমার সে আগের বর্ষা হবেই হবে। এটা তোর আর আমাদের সন্তানের কাছে আমার প্রমিস বর্ষা। মনে মনে কথাটি বলে মেঘ। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল, কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্য। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, কারণ মেঘের হাতে এখনও সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজা দিয়ে দাঁড়িয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ইস, কুম্ভপুত্রের শখ কত একসাথে ঘুমাবে। হ্যাঁ, আমি রাতেই এখান থেকে পালিয়ে যাব, আর কখনো ফিরবো না আমি তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, শরীরটা বেশ ক্লান্ত লাগছে আমার। কথাটা বলে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকে বর্ষা ভাবলো এখন পালাবে। কথাটা ভেবে যখনই বর্ষা চোখ খুলে একটু নড়বার চেষ্টা করলো, তখনই বর্ষা বুঝতে পারলো ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখলো ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমাচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। মেঘ কপালে হাত দিয়ে চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা, এটা কি করলি তুই? আমি কতটা আঘাত পেলাম, দেখ কিভাবে রক্ত ঝরছে কপাল কেটে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষার মেঘকে ঘৃণা করতে পারবে না। যতই হোক একসময় তো মেঘকে ভালোবেসেছে ও, আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না, অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে। যদিও সবাই এক নয়। বর্ষা অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, তো সাহস কি করে হয় আমার জড়িয়ে ধরে ঘুমানোর? তোকে আমি বলেছি না আমি তোকে ঘৃণা করি, তোর স্পর্শকেও ঘৃণা করি আমি। তুই আমার রুমে ঢুকলে কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, বেরিয়ে যা আমার রুম থেকে, বের হ। বর্ষার কথা শুনে মেঘ ছলে ছলে চোখে বর্ষার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমি জানি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বর্ষা, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমাও চেয়েছি। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? প্লিজ প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়, আর এইভাবে দূরে সরিয়ে দিস না। ক্ষমা? হ্যাঁ, কোন মুখে ক্ষমা চাইছিস তুই মেঘ? তুই ভুলে গেলেও আমি তো ভুলিনি। তুই শুধু আমাকেই না, আমার পেটের অনাগত নিষ্পাপ বাচ্চাকেও কলঙ্কিত করেছিস। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না মেঘ, কখনো না। তুই বের হ আমার রুম থেকে, এক্ষুনি বের হয়ে যা তুই। বর্ষার কথা শুনে মেঘ কপালের কাটা জায়গাটা হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। তারপর বর্ষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি বর্ষা, তুই ঘুমিয়ে পড়। এই সময় তোর জেগে থাকাটা ঠিক না। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমি সেটা দিয়েই রুমে এসেছিলাম, আর আসবো না তোকে ডিস্টার্ব করতে। তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস। কথাটা বলেই চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের যাওয়ার পানি তাকিয়ে রইল। বর্ষার চোখ থেকেও পানি ঝরছাও ঝরে। মেঘকে কষ্ট দিয়ে যেন নিজেই কষ্ট পাচ্ছে বর্ষা। বর্ষার রুম থেকে বেরিয়ে মেঘ নিচে চলে গেল। তারপর সোফায় হেলান দিয়ে বসে কান্না করে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তুই আমার সাথে যা যা করছিস তা তোর মন থেকে নয়। তুই যে আমায় আমার থেকে বেশি ভালোবাসিস, কিন্তু তোরই অবহেলায় এই কষ্ট দেওয়া আমার প্রাপ্য ছিল। আমি তোর সাথে যেটা করেছি তার ফল ভোগ করতে হবে আমায়, কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না। তুই আমার কাছেই থাকবি, তাতে তুই আমার যত খুশি কষ্ট দে আমি মেনে নেব, শুধু তোকে ছেড়ে থাকতে পারবো না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল মেঘ। ওদিকে বর্ষার চোখে ঘুম নাই। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আফসোস বর্ষা সেটাও পারছে না। সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা হলুদ রঙের শাড়ি পরে নিল বর্ষা। ভেজা চুলগুলো ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে তারপর নিচে নেমে এলো বাইরে প্রকৃতির হাওয়া খাবে বলে। এটা বর্ষার প্রতিদিনের অভ্যাস। নিচে নামতেই বর্ষার চোখ আটকে গেল সোফায় শুয়ে থাকা মেঘের দিকে।
কান্না করার ফলে মেঘের চোখের নিচে আর নাকটা লাল হয়ে হালকা ফুলে আছে। কপালে কেটে যাওয়া জায়গাটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মেঘের। মেঘের এমন অবস্থা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল বর্ষার। বুকের বাম পাশে চেনচেন ব্যথা অনুভব হতে লাগলো, কিন্তু মুহূর্তেই বর্ষা নিজেকে সামলে নিল। বর্ষা কিছুতে মেঘের ওপর নরম হবে না, আর সুযোগ পেলেই এখান থেকে চলে যাবেও। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা দিল বর্ষা। প্রায় 1 ঘন্টা ধরে বাগানের দোলনায় বসে ফুল গাছের দিকে এক নজর তাকিয়ে আছে বর্ষা। মাথায় ওর হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নিজের পেটের সন্তানকে নিয়ে হাজারো চিন্তা ভর করেছে বর্ষার মাথায়। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে, চুলের সাথে তাল মিলিয়ে উঠছে বর্ষার শাড়ির আঁচলটাও। কিন্তু সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ষা এখন ভাবনায় মগ্ন। হঠাৎ গিটারের শব্দে ধ্যান ভাঙে বর্ষার। অনেকদিন পর গিটারের সেই মন কাড়া সুর যেন টানছে বর্ষাকে। বর্ষা না যাওয়া সত্ত্বেও দোলনা থেকে আনমনে উঠে গেল। তারপর গিটারের সুর ধরে বাসার ভিতরে ঢুকে সোজা ছাদে পৌঁছে গেল বর্ষা। ছাদের দরজায় দাঁড়িয়ে বর্ষা দেখল মেঘ অন্যদিকে ঘুরে সামনে গিটার বাজিয়ে চলছে। গিটার বাজাতে বাজাতে মেঘ গান ধরল, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক শোনা ছুটে। বাকিটা নিয়েছে দায়িত্বে শুনে নিয়ে। গানটা গাওয়ার সময় বারবার গলাটা ধরে আসছে মেঘের, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে পানি। বর্ষারও পেছনে দাঁড়িয়ে থেকে একই অবস্থা। চোখের পাতা বারবার ভিজে ভারী হয়ে আসছে বর্ষার। ইচ্ছে করছে ছুটে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলতে ও মেঘকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে। কিন্তু না, বর্ষা এত তাড়াতাড়ি মেঘকে ক্ষমা করবে না। মেঘ যা করেছে তাতে ওকে আরও একটু শাস্তি দেওয়া দরকার, নাইলে যে বর্ষার মনটাও শান্ত হবে না। কথাগুলো ভেবেই চোখের জল মুছে মেঘ দেখার আগেই নিচে নেমে এলো বর্ষা। ওদিকে মেঘ গান গাওয়া শেষ করে গিটারটা জড়িয়ে ধরে হু হু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নিজের ভুলের কারণে অনেক বেশি অনুতপ্ত মেঘ। মেঘের ইচ্ছা করছে এই মুহূর্তে সুইসাইড করে মরে যেতে, কিন্তু মেঘ সেটা করতে পারবে না। কেননা মেঘ নিজের সন্তানের বর্ষাকে নিয়ে বাঁচতে চায়, নিজের ভালোবাসা নিয়ে বর্ষাকে জড়িয়ে দিতে চায়। বর্ষার রাগ অভিমান যে করেই হোক ভাঙাতে হবে মেঘকে। মেঘ যখন এসব চিন্তায় ব্যস্ত, তখন হঠাৎ ফোনের শব্দে ধ্যান ফিরল মেঘের। মেঘ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখল মেঘের গুপ্তচর, যাদের মেঘ গোপনে শত্রুর খোঁজ করার জন্য রেখেছে, তাদের মধ্যে একজন ফোন করেছে। মেঘ নিজেকে শান্ত করে গম্ভীর গলায় ফোন রিসিভ করে বলল, বলো। স্যার, আমরা তাকে পেয়ে গিয়েছি। যে 1 বছর আগে আপনার আর বর্ষা ম্যাডামের ছবি তুলে কলেজে মিথ্যা কথা রটিয়েছিল। ওই পাশের লোকের কথা শুনে তাতে দাঁত চেপে মেঘ বলল, কি সে? আসলে মানে স্যার, সে আর কেউ নয়, সে আপনার বন্ধু নিলয়। কথাটা শোনার সাথে সাথে যেন মাথাটা ঘুরে উঠল মেঘের। মেঘ অবাক হয়ে বলল, তোমরা ঠিক বলছো তো? ওই লোকটা নিলয়? কিন্তু নিলয় সব কেন করবে? স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি, নিলয় স্যারের সাথে বর্ষা ম্যাডামের বিয়ের কথা ছিল। হয়তো নিলয় স্যার বর্ষা ম্যাডামকে ভালোবাসতো, আর তাই এমন করেছে। কথাটা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল মেঘের। মেঘ রাগী গলায় বলে উঠল, তোমরা সবাই মিলে নিলয়কে কিডন্যাপ করে আমার গোডাউনে নিয়ে বেঁধে রেখো, তারপর আমাকে খবর দাও। আর হ্যাঁ, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। ওকে স্যার। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিলয়, তুই বড্ড ভুল করে ফেলেছিস। তোকে তো আমি কি করব তা আমি নিজেও জানি না। তোর জন্য আমি আমার বর্ষাকে সন্দেহ করেছি, কত কষ্ট দিয়েছি। এমনকি আমি আমার নিজের সন্তানকেও ভুল বুঝে নষ্ট বলেছি। তোকে আমি ছাড়বো না নিলয়। তৈরি হ তুই মেঘ চৌধুরীর হাতে মরার জন্য। ফোনে কথা বলা শেষ করে গিটার হাতে ছাদ থেকে নিচে নেমে এলো মেঘ। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে 2টো সিঁড়ি বাদ থাকতে সোফায় বসে থাকা বর্ষাকে দেখে থেমে গেল মেঘ। বর্ষাও মেঘের দিকেই তাকিয়ে আছে। হলুদ শাড়ি আর খোলা চুলেই যেন নজর কাড়া সুন্দর লাগছে বর্ষাকে। মুখে কোনো সাজ না থাকলেও চেহারায় যেন একটা আকর্ষণ কাজ করছে মেঘের জন্য।
মেঘ পরেছে একটা সাদা রঙের শার্ট, সাথে জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা, চুলগুলো আধো ভেজা, হাতে দামি ঘড়ি। মেঘকে আজ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে বর্ষার কাছে। কিন্তু মেঘের কপালের কাটা দাগটা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল বর্ষার। বর্ষা মেঘের দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। মেঘ বর্ষার কাছে এগিয়ে আসতে লাগলো। মেঘকে এগিয়ে আসতে দেখে বর্ষা উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। আর তখনই মেঘ গিয়ে বর্ষার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরল। তারপর বর্ষার কপালে চুমু এগিয়ে দিয়ে বলল, আমার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করিস না কেন, মনে রাখবি তুই শুধু আমারই। আমার বুকের মাঝে শুধু তুই আছিস। আমার ভুলটা যেমন ভেঙেছে, তেমনি একদিন তোর ভুলও ভাঙবে, আর তুই আমায় আপন করে নিবি সরিষা। আমি সেই দিন অপেক্ষায় রইলাম। কথাটা বলে বর্ষাকে ছেড়ে দিয়ে আবারও জড়িয়ে ধরল মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে রাগী মুখ করে কিছু বলবে তার আগেই মেঘ বর্ষার ঠোঁট দখল করে নিল। মেঘের আচমকা এমন কাণ্ডে চোখ বন্ধ করে আবারও বড় বড় করে তাকালো বর্ষা। একটু পর বর্ষাকে ছেড়ে দিয়ে মেঘ বাঁকা হেসে বলল, শুনেছি সরিষা ফুলের মধু নাকি খুব মিষ্টি আর সুস্বাদু হয়, কিন্তু সেটা যে এতটা মিষ্টি হবে তা জানতাম না। ইস, আবার একটু খেতে ইচ্ছা করছে। না থাক, ওটা না হয় পরে এক সময় খাওয়া যাবে। এখন আবার খেতে গেলে আমার কপালে মৌমাছি ফুল ফোটাবে নিশ্চিত। মেঘের কথা শুনে আর মেঘের কাণ্ড কলাপ দেখে বর্ষা কী বলবে বা কী করবে বুঝতে পারছে না। তাই রাগী লোকে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বর্ষাকে রাগ করতে দেখে নরম সুরে বলল, এত রাগ করার কিছু নেই, এটা ভালো কাজে যাচ্ছে, তাই যাওয়ার আগে মিষ্টি পুটটা করে নিলাম। কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে চলে গেল মেঘ। আর বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কেন জানে না বর্ষার একটুও রাগ বা ঘৃণা হচ্ছে না মেঘের ওপর। তবে বর্ষার একটা জিনিস ভেবে খটকা লাগছে যে হঠাৎ মেঘের কী হলো যে ও এতটা খুশি, আর কি এমন ভালো কাজে গেল ও এখন। গোডাউনে পৌঁছে মেঘ সোজা চলে গেল নিলয়ের কাছে। মেঘের লোকেরা নিলয়কে একটি চেয়ারে বেঁধে রেখেছে। মেঘকে দেখে নিলয় বলে উঠল, দোস্ত আমায় বাঁচা। এই দেখ, এই লোকগুলো আমায় কিডন্যাপ করে এনে বেঁধে রেখেছে। কেন এমন করছে আমি তাও জানি না। দোস্ত তুই আমায় বাঁচা প্লিজ। নিলয়ের কথা শুনে মেঘ ওর লোকেদের ইশারা করলো নিলয়ের বাঁধন খুলে দিতে। মেঘের ইশারা পেয়ে দুজন লোক নিলয়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতে নিলয় উঠে চলে যেতে নিলে মেঘ বলল, আরে দোস্ত, কই যাস তুই? তোর সাথে আমার কথা আছে, তাই তো তোকে কিডন্যাপ করতে বলেছিলাম ওদের। মেঘের কথা শুনে নিলয় অবাক হয়ে ভ্রুকুচকে বলল, তুই আমায় কিডন্যাপ করেছিস, কিন্তু কেন মেঘ? আরে ভাই, আগে এখানে চুপটি করে একটু বসবি তো, তারপর সব বলছি তোকে। মেঘের কথা শুনে ভয় করলো। নিলয় চেয়ারে বসলো। নিলয়ের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে মেঘ বসে ওর লোকেদের বলল, এই, তোমরা যাও তো, আমাদের দুই বন্ধুর জন্য গরম গরম কফি নিয়ে আসো। কফিটা যেন খুব গরম হয়, আর তাড়াতাড়ি আনবা, বুঝলা? মেঘের কথা শুনে ওর লোকেরা কফি আনতে চলে গেল। এদিকে মেঘের এমন আচরণে নিলয় যেমন অবাক হচ্ছে তেমনি পাচ্ছে ভয়। নিলয় মেঘকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তো তুই আমায় কেন কিডন্যাপ করেছিস মেঘ? আমায় বললেই তো আমি চলে আসতাম। আরে দোস্ত, তুই এত ঘামছিস কেন? আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো তোর সাথে মজা করে তোকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা বাদ দে এসব, এখন বল তোর পেট দাওয়াত দিচ্ছিস কবে? মেঘের কথা শুনে অজানা ভয়ে শুকনো ঢোক গিলল নিলয়। তারপর জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, যখন বিয়ে করব তখন তো তোকে জানাবোই, আর দাওয়াতও দিব। তাই? তাহলে বর্ষার সাথে তো যখন বিয়ে হচ্ছিল তখন দাওয়াত দিলে না কেন? এমনকি জানালিও না। মেঘের কথা শুনে নিলয়ের মুখটা এবার ভয়ে চুপসে গেল। নিলয় কী বলবে বুঝতে পারছে না। অসম্ভব পরিমাণে ঘামছে নিলয়। তখনই মেঘের লোকেরা কফি নিয়ে এলো মেঘ আর নিলয়ের জন্য। মেঘ এক মগ কফি নিজে নিয়ে আরেক মগ নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে দোস্ত, কফি খা। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোকে কিচ্ছু করবো না, শুধু কিছু কথা জানতে চাইবো। আশা করি তুই আমাকে সবগুলো সত্যিই বলবি। কি জানতে চাস তুই মেঘ? কোন সত্যি কথার কথা বলছিস তুই আমায়? নিলয়ের কথা শুনে মেঘ কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, 1 বছর আগে কলেজে যে ঝামেলাটা হয়েছিল, বর্ষাকে আমি ধর্ষণ করতে চেয়েছি এটা বলে যে আমায় গণধলাই খেতে হয়েছিল, সেটা তোর প্ল্যান ছিল, তাই না? মেঘের কথা শুনে নিলয়ের এবার প্রাণ যায় যায় অবস্থা। নিলয় ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে বলল, এইসব ফালতু কথা তোকে কে বলেছে মেঘ? আমি কেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করব? কিছু না জানার ভাব করে বলল নিলয়। নিলয়ের মিথ্যে কথা শুনে এবার রাগ উঠে গেল মেঘের। মেঘ সামনে থাকা নিলয়ের জন্য রাখা কফির মগটা তুলে সবটুকু কফি নিলয়ের মুখ বরাবর ছুঁড়ে মারল। এতক্ষণে কফির গরম
একটু কমে যাওয়ায় নিলয়ের মুখটা পোড়ার বদলে কিছুটা লাল হয়ে গেল। নিলয় চিৎকার করে মুখে হাত দিয়ে বলল, আ- 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 এটা তুই কি করলি মেঘ? আমার মুখটা তো জ্বলে গেল। ইস, সরি সরি রে নিলয়, আমি আসলে খেয়াল করিনি। তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা বাদ দে, এখন বল, কলেজের ঘটনাটা তুই ঘটিয়েছিলি সেটা আমি জানি, কিন্তু কেন ঘটিয়েছিলি সেটা বল। কেন নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করলি? সত্যি কথা না বললে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে, তাই যা বলবি সত্যি করে বল। মেঘের কথা শুনে নিলয় বুঝতে পারল ওর আর কোনো উপায় নেই। এখন সত্যিটা না বললে মেঘ ওর সাথে যা খুশি করতে পারে। তাই নিলয় বলতে শুরু করলো, হ্যাঁ, আমি সেদিন কলেজে ওই ঘটনাটা ঘটিয়ে বর্ষার নাম দিয়েছিলাম তোর কাছে, কারণ তোর মতো আমিও বর্ষাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সেদিন বর্ষা তোর প্রপোজ অ্যাকসেপ্ট করায় আমি খুব রেগে যাই, তোর পর হিংসা হয় আমার। তাই আমি তোদের আলাদা করতে ওই খেলাটা খেলি। তারপর বর্ষাকে আমি বিয়েও করতে গেছিলাম, কিন্তু তুই বর্ষাকে সে আমার থেকে কেড়েই নিলি মেঘ। এতটুকু বলে থামল নিলয়। নিলয়ের কথা শুনে শান্ত গলায় মেঘ বলল, কাউকে ভালোবাসা পাপ নয়, আর আমি জানি ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ সব কিছুই করে, কিন্তু এতটা ভালোই যখন বাসতে, তাহলে তুই বর্ষাকে তাহলে বিয়ের আসর থেকে বর্ষা পালিয়েছে শুনে চলে কেন গেছিলে? কেন বর্ষাকে খোঁজার চেষ্টা করলি না? আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও অন্য কারোর সাথে পালিয়ে গেছে জানলে সমাজের লোক আমায় থুথু দিত। তাই বিয়ে না করে চলে আসি। নিলয়ের কথা শুনে মেঘ হাতে থুড়ি বাজিয়ে বলল, বাহ বাহ নিলয়, তোর ভালোবাসার প্রশংসা না করে পারছি না। একটা মেয়ে বিয়ের আসর থেকে হঠাৎ হারিয়ে গেল, তাকে তুই ভালোবাসিস, অথচ মেয়েটা পালিয়ে গেছে নাকি তার কোনো বিপদ হয়েছে, এটা খোঁজ না নিয়ে তুই সমাজের লোকের কথায় ভয়ে বিয়ে না করে চলে গেলি। কেমন ভালোবাসা তোর? শান্ত গলায় এতটুকু বলেই উঠে দাঁড়ালো মেঘ। তারপর নিলয়ের শার্টের কলার ধরে চেয়ার থেকে টেনে তুলে টানতে টানতে নিয়ে গেল গাড়িতে। মেঘের সাথে মেঘের লোকেরাও গাড়িতে গিয়ে বসলো। নিলয় মেঘের এমন রাগী লোক দেখে ভয়ে কাবু হয়ে বলল, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মেঘ? ছেড়ে দে আমায় প্লিজ মেঘ, আমায় ক্ষমা কর। নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে নিলয়কে নিয়ে সোজা নিজের বাসার সামনে এসে গাড়ি থামালো মেঘ। তারপর গাড়ি থেকে নেমে নিলয়ের কলার ধরে টানতে টানতে নিলয়কে বাসার ভেতর নিয়ে গেল। আর ওর লোকেদের ইশারায় কিছু একটা বলে দিল মেঘ। নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। বর্ষাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ গিয়ে নিলয়কে কলার ধরে টেনে তুলে বলল, এবার বল নিলয়, 1 বছর আগে তুই কি করেছিস আর কেন করেছিস? মেঘের কথা শুনে বর্ষা ভ্রু কুঁচকে মেঘের দিকে একবার আর নিলয়ের দিকে আরেকবার তাকিয়ে আছে। নিলয় আমতা আমতা করে মেঘকে বলল, প্লিজ দোস্ত, ছেড়ে দে না আমায়। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমায় মাফ করে দে, যেতে দে আমায়। বুঝেছে, তুই সোজা কথায় মানবি না তাই তো? দাঁড়া, তোকে কি করে মানাতে হয় আমি দেখাচ্ছি। কথাটা বলেই মেঘ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর বাগানের পাশে একটা বাঁশের টুকরা দেখতে পেয়ে সেটা গিয়ে নিয়ে এসে বলল, এবার বল, তুই এটার বাড়ি খাবি নাকি সত্যিটা বর্ষাকে বলবি? মেঘের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না বর্ষা। তাই বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলেই ফেলল, কি হয়েছে কি মেঘ, তুই ভাবে নিলয় ভাইয়াকে ভয় দেখাচ্ছিস কেন? আর কি সত্যি বলবেন উনি আমায়? বর্ষার কথার উত্তর না দিয়ে মেঘ নিলয়ের বাহুতে একটা বাড়ি মেরে দিল। তারপর বলল, তুই কি সত্যিটা বলবি নিলয়, নাকি আমি তোকে এটা দিয়ে আদর করে সব সত্যিটা বলাবো? মেঘের হাতে বাঁশের টুকরা দেখে আর ওটার বাড়ি খেয়ে ভয় ঢোক গিলে একে একে সব কিছু বলে দিল বর্ষাকে নিলয়। সব কথা শুনে বর্ষা হা হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই নিলয় নামের আপত্তার জন্যে আজকে ওর আর মেঘের মাঝে এত ভুল বোঝাবুঝি। সব কিছুর মূলে তাহলে এই নিলয়। কথাটা ভাবতেই রাগে বর্ষার মুখটা লাল হয়ে গেল। বর্ষার রাগ বুঝতে পেরে মেঘ নিজের হাতে থাকা বাঁশটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে বর্ষা, তোর মনের রাগ মেটা। আমাদের মাঝে সব ঝামেলার জন্য একমাত্র দায়ী এই নিলয়ের বাচ্চা নিলয়। তুই মার ওকে বর্ষা, মার এটা দিয়ে। মেঘের কথা শুনে শাড়ির আঁচলটা কোমরে বেঁধে মেঘের হাত থেকে বাঁশটা নিয়ে নিলয়কে এলোপাথারি পেটানো শুরু করলো বর্ষা। আর মেঘ নিলয়ের হাত দুটো ধরে রাখলো যেন নিলয় কিছু করতে না পারে। নিলয়কে পেটাচ্ছে আর বলছে বর্ষা, হারামি শয়তান, রাম ছাগল বেটা, কুমির, তোর জন্য আজকে আমার এই অবস্থা। শালা তোকে আজকে আমি মেরেই ফেলবো। বেটা হনুমান, আমি ভালোবাসিস তুই তাই না? তোর ভালোবাসা আজকে আমি কেলিয়ে বের করবো।
এইসব কথা বকছে আর ইচ্ছা মতো নিলয়কে বাস দিয়ে ধোলাই করছে বর্ষা। এদিকে নিলয় সমানে চিৎকার করে বর্ষাকে থামতে বলছে, মাপ চাইছে। সেদিকে বর্ষার কোনো হেলদোল নেই। বেশ কিছুক্ষণ পেটানোর পর বর্ষা ক্লান্ত হয়ে বাসটা ফেলে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর বলল, দাঁড়া বেটা, হাতির হবু জামাই অ্যানাকোন্ডা, একটু জিরিয়ে নি, তারপর তোরে আবার ধুলাই করবো আমি। এদিকে নিলয়ের হাল বেহাল, বেচারা মাটিতে বসে পড়েছে আর মেঘ পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেঘের আগে থেকেই ধারণা আছে বর্ষার রাগ সম্পর্কে। কলেজে পড়াকালীন একটা বখাটে ছেলে বর্ষাকে দেখে শীষ বাজিয়ে বাজে কথা বলায় বর্ষা আচ্ছা মতো ধোলাই দিয়েছিল ছেলেটাকে। আর ছেলেটা কিছু বলতে পারেনি, কারণ বর্ষার সাথে মেঘ ছিল। তাই ইচ্ছা করেই নিলয়কে নিজে না মেরে বর্ষার কাছে নিয়ে এসেছে মেঘ। একটু পর মেঘের লোকেরা পুলিশ নিয়ে এলো মেঘের বাসায়। মেঘ নিলয়কে পুলিশের হাতে তুলে দিয়ে কিছু টাকা দিয়ে নিলয়ের কঠোর শাস্তি দেওয়ার কথা বলে দিল। সাথে মানহানি আর ইফটিজিং করার মামলা করলো। পুলিশ নিলয়কে নিয়ে চলে গেল। নিলয়কে নিয়ে পুলিশ চলে গেলে মেঘ এসে বর্ষার পাশে দোলনায় বসে বলল, অনেকদিন পর খুব ভালো একটি বিনোদন পেলাম। তোর সেই টাকিনি রূপটা আবার দেখতে পেলাম। ইস, রাগলে তোকে যে দারুণ লাগে রে সরিষা। মেঘের কথা শুনে মেঘের দিকে মুচকি হেসে তাকালো বর্ষা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার ডাকিনী রূপটা সত্যি অনেক সুন্দর, তাই না রে কুম্ভভূত? কিন্তু বিনোদনটা তোর এখনো শেষ হয়নি, তবে এবার হবে। বর্ষার কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে মেঘ বলল, নীলকতে পুলিশে নিয়ে গেল, তাহলে আর বিনোদন কি করে হবে? দাঁড়া, দেখাচ্ছি কি করে হবে। কথাটা বলেই সেই বাঁশটা আবারও হাতে তুলে নিল বর্ষা। তারপর মেঘের দিকে এগিয়ে এসে মেঘকে মারতে মারতে বলতে লাগলো, বেটা কুম্ভভূত, রাক্ষস, খোপকস, বান্দর, হনুমান, কুমড়ো পটাশ, তুই ভালো করে খোঁজ না নিয়ে অনেক কষ্ট দিয়েছিস আমায়। আজকে তোকে হাড়ে হাড়ে বোঝাবো সন্দেহ করার মজা কাকে বলে। দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় পালাচ্ছিস তুই, হ্যাঁ বেটা ডাইনোসর? কথাগুলো বলছে আর মেঘের পিছু পিছু হাঁটতে হাঁটতে মেঘকে মারছে বর্ষা। বর্ষার হাতে মার খেয়ে মেঘ সমানে পিছাচ্ছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে বর্ষা, প্লিজ এবারের মতো মাফ কর। উফ, আমার লাগছে তো। আউচ, ছেড়ে দিন আমায় প্লিজ বর্ষা, আমি না তোর স্বামী। কথাগুলো বলে পেছাতে পেছাতে সুইমিং পুলের কাছে গিয়ে ধপাত করে সুইমিং পুলে পা পিছলে পড়ে গেল মেঘ। মেঘকে পানিতে পড়তে দেখে বর্ষা হাসতে হাসতে বলল, বেশ হয়েছে, ভালো হয়েছে, এবার থাক তুই পানিতে। আমি তোকে একটু উপরে আসতে দিব না। উপরে উঠতে নিলে এটার মায়ের খাবি তুই। বর্ষার কথা শুনে মেঘ একবার পানিতে ডুবছে তো আরেকবার উঠছে, এমন করছে আর বলছে, বর্ষা আমায় বাঁচা, আমি সাঁতার জানি না, আমি ডুবে যাচ্ছি, বাঁচা আমায়। মেঘের এমন অবস্থা দেখে বর্ষার হাত থেকে বাঁশের টুকরাটা পড়ে গেল। বর্ষা এতক্ষণ লেগে থাকলেও এখন সব রাগ চলে গিয়ে ভয় বাসা বাঁধল বর্ষার মনে। মেঘকে ডুবে যেতে দেখে বর্ষা কিছু না ভেবেই সুইমিং পুলে ঝাঁপ দিল। কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পর মেঘকে কী বাঁচাবে, উল্টো বর্ষায় ডুবে যেতে লাগলো, কারণ বর্ষা তো সাঁতারই জানে না। বর্ষাকে ডুবে যেতে দেখে মেঘ দ্রুত সাঁতার কেটে বর্ষাকে পাড়ে তুলে কোলের করে ওপরে উঠিয়ে আনলো। ততক্ষণে বর্ষা বেশ কয়েক ঢোক পানি খেয়েছে, তবে বর্ষার এখনও সেন্স আছে। সুইমিং পুল থেকে উপরে উঠে মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কিছু হয়নি তো বর্ষা? তুই ঠিক আছিস তো? তুই কেন লাভ দিতে গেলি? তোকে সাঁতার জানিস না এটা জেনেও? কি দরকার ছিল তোর জলে লাভ দেওয়ার? কথাগুলো বলতে মেঘের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বর্ষা কাঁচতে কাঁচতে উঠে বসে মেঘের দিকে তাকিয়ে বলল, তুই ডুবে যাচ্ছিলি তাই তো আমি ঝাঁপ দিলাম, কিন্তু তুই আমার মিথ্যে কেন বললি? তুই যে সাঁতার জানিস না, এটা মিথ্যে ছিল। আমি তো তোর মায়ের হাত থেকে বাচ্চার জন্য মজা করে বলেছে। আমি কি জানতাম আমার মজা করাটাকে তুই সিরিয়াসলি নিয়ে লাভ দিবি? তুই কি সারা জীবন মাথা মুটে থেকে যাবি বর্ষা? তোর কি একবারও মনে হলো না যে আমি সাঁতার না জানলে আমার বাড়ি থেকে সুইমিং পুল থাকতো? মেঘের কথা শুনে মাথা নিচু করে বর্ষা বলল, আমি তখন এতটা ভাবিনি, আমার শুধু মনে হয়েছে তুই ডুবে যাচ্ছিস, তোকে বাঁচাতে হবে আমার, সেটা যে কোনো কিছুর মূল্যেই হোক না কেন। তখন আমি ভুলে গিয়েছিলাম আমি সাঁতার জানি না। বর্ষার কথা শুনে মেঘ বর্ষার কাছে বসে নরম সুরে বলল, আমার কিছু হলে তোর কি বর্ষা? আমি না তোকে সন্দেহ করে কত কষ্ট দিয়েছি, কত বাজে কথা বলেছি, তবু আমায় ডুবে যেতে দেখে তুই কেন আমায় বাঁচাতে গেলি? নিজের জীবনের কথা না ভেবে? আমি মরলে তোর তাতে কি? মেঘের কথা শুনে বর্ষা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের দিকে তাকিয়ে আবারও গুটি গুটি মেরে বসে গেল বর্ষা, কারণ বর্ষার গায়ে হলুদ রঙের সাথে শাড়িটা পানিতে ভিজে একদম লেপ্টে গেছে বর্ষার শরীরের সাথে। বর্ষার ব্যাপারটা বুঝতে পেরে বর্ষাকে কোলে তুলে নিল মেঘ। তারপর ওকে কোলে নিয়ে সোজা চলে গেল নিজ রুমে। রুমে গিয়ে ওয়াশরুমের সামনে বর্ষাকে নামিয়ে দিল মেঘ।
তারপর অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, নইলে অসুস্থ হয়ে পড়বি। আমি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ আসছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বিকালে একা একা ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। আজ অনেক দিন পর নিজেকে কেমন মুক্ত পাখির মতো মনে হচ্ছে বর্ষার। মনের মাঝে অজানা একটা ভালো লাগা কাজ করছে বর্ষার। খুব সুন্দর বাতাস বইছে চারিদিকে। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে, সাথে উড়ছে বর্ষার ওড়নার আঁচলটাও। মনে নীল আকাশের দিকে তাকিয়ে আছে বর্ষা। তখনই বর্ষার পাশে এসে দাঁড়ালো মেঘ। মেঘের দৃষ্টিও আকাশের দিকে। বেশ কিছুক্ষণ সব কিছু নীরবতা ভরা রইল। হঠাৎ নীরবতা ভেঙে মেঘ আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, আমি আরেকটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? শেষবারের মতো আরেকটা বারকে আমায় ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? বল, আমি যে আর পারছি না তোর থেকে দূরে থাকতে। তোকে যতটা কষ্ট দিয়েছি তার চাইতে অনেক বেশি অনুতপ্ত হয়েছে আমি। প্লিজ বর্ষা, আরেকটি বার ক্ষমা করে দে না আমায়। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নিল বর্ষা। তখনই খপ করে বর্ষার হাতটা ধরে ফেলল মেঘ। তারপর বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে বর্ষার হাতের মধ্যে একটা ধারালো ছুরি দিয়ে বলতে লাগলো, তুই যদি আমায় এখনো ক্ষমা না করিস তাহলে ছুরিটা দিয়ে আমায় এখানে শেষ করে দে। আমি আর পারছি না এভাবে বেঁচে থাকতে। সবসময় নিজের ভুলের কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে আমি। এভাবে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার চাইতে একেবারে তুই মেরে ফেল আমায়। আর না হলে আমায় ক্ষমা করে আপন করে নে বর্ষা। তবুও প্লিজ তুই এভাবে আমার থেকে দূরে সরে থাকিস না। মেঘের কথা শুনে রাগে বর্ষার চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। বর্ষার হাতে ছুরিটাকে শক্ত করে ধরে উপরের দিকে তুলে ধরলো। তারপর বলল, আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকে বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুরকে আপ্যায়নের জন্য। কিন্তু বর্ষা ঠিকমতো কাজই করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে জ্বালিয়ে মারছে। বর্ষা ওর শ্বশুর মশাইয়ের জন্য নিজ হাতে সব রান্না করেছে। বর্ষা এখন প্রায় সব রান্না রপ্ত করে ফেলেছে, তাই শ্বশুরকে খাওয়াবে বলে নিজ হাতে রান্না করছে সে। আর এদিকে মেঘ এসে বর্ষাকে বিরক্ত করেই চলেছে। একবার বর্ষার পিঠে শ্বশুরি দিচ্ছে, তো একবার কানে শ্বশুরি দিচ্ছে, আবার পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। বর্ষা প্রচুর অস্বস্তি হচ্ছে কাজ করতে। বর্ষা বারবার মেঘকে মানা করার পরও মেঘ শুনছে না। তখন বর্ষা ময়দা রাখার কাউন্টার নিয়ে সুযোগ বুঝে মেঘের মাথার উপর ঢেলে দিল। মাথায় ময়দা পড়ার কারণে মেঘের সারা শরীর ময়দা দিয়ে একাকার অবস্থা। মেঘকে দেখতে এখন পুরো একটা জোকার লাগছে, যাকে বলেই একদম সাদা জোকার। মেঘের দিকে তাকিয়ে বর্ষা হাসতে হাসতে শেষ। আর মেঘ বেচারা হাঁ করে তাকিয়ে আছে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বর্ষার হাসি দেখছে। বেশ কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বর্ষা বলল, এবার কেমন লাগলো রে কুম্ভভূত? তোকে এখন সত্যি একটা ভূতের মতোই লাগছে, যাকে বলে ময়দা ভূত, ময়দা মাখা ভূত। আমার কথা না শুনলে না এমনই হবে। কথাটা বলেই আবারও হা হা করে হাসতে লাগলো বর্ষা। বর্ষাকে হাসতে দেখে মেঘ রাগ করে কিছু বলবে, তখনই ডোরবেল বেজে উঠল। বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলল, একটু দরজাটা খুলে দিয়ে আয় না মেঘ প্লিজ, আমি গেলে চাচুটারে রান্নাটা পড়ে যাবে। আমি এই অবস্থায় যাবো দরজা খুলতে? কে নাকি এসেছে, আমি দেখলে কি ভাববে? ভাবে তুই পানি না পেয়ে ময়দা দিয়ে গোসল করেছিস। এবার যা। কথাটা বলেই মেঘকে জোর করে ঠেলতে ঠেলতে পাঠিয়ে দিল বর্ষা। মেঘ মুখটাকে বাংলার 5 বানিয়ে গিয়ে দরজা খুলতেই দরজার ওই পাশে মেঘের বাবা আহসান চৌধুরী মেঘকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হা হা করে হেসে দিল, দিয়ে বলল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ মেঘ, তোমায় কি দারুণ দেখতে লাগছে। নিশ্চয় একটা বর্ষামা মনির কাজ, তাই না? আহসান চৌধুরীর কথা শুনে মেঘ ঠোঁট উল্টে অসহায় গলায় বলল, আব্বু, তুমি আমায় নিয়ে মজা করছো? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আর তোমার না বিকেল আসার কথা, আমি তো তোমায় এয়ারপোর্টে রিসিভ করতে চেতাম, তাহলে এখন যে। মেঘের কথার উত্তরে আহসান চৌধুরী কিছু বলবে তার আগেই বর্ষা এসে বলে উঠল, আরে চাচু তুমি এসে গেছো? আসো আসো ভেতরে আসো। এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি? বর্ষামা কেমন আছিস তুই? আর এত তাড়াহুড়া করে হাঁটা চলা করছিস কেন? কথাটা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলো মেঘের বাবা। আর মেঘ ওপরে চলে গেল ফ্রেশ হয়ে আসতে। মেঘের বাবা আহসান চৌধুরী বর্ষাকে পাশে বসিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি তুই ভালো আছিস তো? মেঘ তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? আমাকে সত্যি করে বল মা। মেঘের বাবার কথা শুনে বর্ষা মুচকি হেসে বলল, না চাচু, মেঘ আমায় অনেক ভালোবাসে, একটুও কষ্ট দেয় না।
আমার অনেক যত্ন করে ও। তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জানি মা, তোর বিয়ের দিন তোকে আর কেউ নয়, মেঘ কিডন্যাপ করেছিল। আর মেঘই সেদিন তোকে আড়াল থেকে বিয়ে করেছিল। বিদেশ যাওয়ার আগে আমার ভয় ছিল তোকে নিয়ে, যে মেঘ যদি তোকে কষ্ট দেয়। তাই প্রতিদিন মেঘ কল দিতাম আমি তোর খবর দিতে। কিন্তু সব সময় মেঘ বলতো ও তোর পাশে নেই বা তুই ঘুমোচ্ছিস, তাই আর কথা বলা হতো না। তুমি একদম চিন্তা করো না চাচু। মেঘ আমায় একটুও কষ্ট দেয়নি, বরং সব সময় খেয়াল রেখেছে আমার। ও শুধু আমার স্বামীই নয়, বরং আমার বন্ধু। এমন ভাগ্য কয়জনের হয় বলো চাচু, যে স্বামী নিজের বন্ধুর মতো হয়? বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখেছিস মা, তুই অনেক সুখী হবি। আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। তবে আমি কিন্তু তোর ওপর একটু রেগে আছি। এমা, তুমি আবার রেগে আছো কেন চাচু? আমি আবার কি করলাম? আমার অপরাধটা কি বলো? এই যে তুই আমায় এখনো চাচ্চু বলে ডাকিস। আরে আমি চাচ্চুর পর এখন তোর শ্বশুর মশাই, তাই আমায় তুই আব্বু বলে ডাকি, বুঝলি মামুনি? আহসান চৌধুরীর কথা শুনে মুচকি হাসলো বর্ষা। তারপর বলল, ওকে আমার আব্বুজান, তাই হবে। তারপর দুজনেই হেসে দিল। বিদেশ থেকে আসার সময় আহসান চৌধুরী অনেকগুলো খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে এসেছেন তার হবু নাতি বা নাতনির জন্য। আহসান চৌধুরীকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। বর্ষা একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে, সাথে হাতে ম্যাচিং চুড়ি, কানের ছোট্ট দুটো ঝুমকো, গলায় সোনার লকেটওয়ালা চিকন চেন, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। চুলগুলো আর শাড়ির আঁচলটা বাতাসে উঠছে আপন মনে। সেদিকে বর্ষার কোনো নজর নেই। বর্ষা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ মেঘের ছোঁয়ায় ধ্যান ভাঙল বর্ষার। মেঘ পেছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার চুলের মাঝে মুখ গুজে বলল, সরি জান। মেঘের কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে ফিরে তাকালো বর্ষা। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সরি কেন বলছিস মেঘ? আব্বুর সাথে যদি কথাগুলো বলছিলে, আমি আড়াল থেকে সব শুনেছি। আমি তোকে এতটা কষ্ট দেওয়ার পরেও তুই আমার বিষয়ে আব্বুকে কিছু বলিস না, বরং সবসময় আমার সম্পর্কে ভালো বলে গেলে। সত্যি আমি অনেক বেশি অনুতপ্ত নিজের ভুলের জন্য। নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে আজ। মেঘের কথা শুনে মুচকি হেসে মেঘের গলা জড়িয়ে ধরল বর্ষা। তারপর মেঘের নাকের সাথে নাক ঘষে মেঘের গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে বলল, তুই আমার স্বামী মেঘ। তোকে অন্যের সামনে ছোট করা মানে নিজেকে ছোট করা। তোকে কারো সামনে খারাপ প্রমাণ করা মানে তো নিজের সম্মান নষ্ট করা। আর তাছাড়া তুই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিস। আমার আর তোর উপর কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি শুধু তোর এই জীবনের সাথী নই, আমি তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রী। মৃত্যুর পরেও আমি তোকেই চাই। ভালোবাসি তোকে, আমি অনেক ভালোবাসি। তুই আমার ছোট্ট সোনামণির বাবা। তোকে অন্যের সামনে নিচু করলে যে আমার সন্তানের সামনে আমি দাঁড়াতে পারবো না। আমাদের একটা অনেক সুখী পরিবার হবে, দেখিনিস তুই? তাই অতীতের কথা ভেবে আর কষ্ট না পেয়ে বর্তমানকে নিয়ে ভাব মেয়ে। বর্ষার কথা শুনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। তারপর বর্ষার কোমর জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল ফেলে বলল, আমি সত্যি অনেক ভাগ্যবান, তাই তোর মতো একজন জীবনসাথী পেয়েছে। আমি তোকে আর কোনো দিন কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার এই বুকের সাথে ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো তোকে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিব আমি তোর জীবন। কষ্টের ছায়া কখনো আমি পড়তে দিব না তোর জীবনে। সবচাইতে সেরা স্বামী হয়ে আমি তোকে দেখিয়ে দেব। এটা আমার প্রমিস বর্ষা, আমার প্রমিস এটা। মেঘের কথা শুনে বর্ষা হেসে দিয়ে মেঘকে দাঁড়াতে বলে বলল, ছি 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 মেঘ, তুই তো দেখছি আমার আর আমার ছেলের মাথায় একদম নিচু করে দিলি। এত বড় একটা ঢিঙ্গি ছেলে হয়ে এমন ছাগলের মতো ভ্যাবে করে কাচ্ছিস। আমার ছেলে তো পেটের ভেতর থেকে বলছে ওর বাবা একটা ছাগল, তাই ছাগলের মতো কাচ্ছে। বর্ষার কথা শুনে মুচকি হেসে বর্ষাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল মেঘ। তারপর বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মেঘ, আহসান চৌধুরী আর বর্ষার বাবা মা। সবার চোখে পানি। সবাই আল্লাহর কাছে দোয়া করে চলেছে বর্ষা আর ওর বাচ্চার সুস্থতার জন্য। কারণ একটু আগে বর্ষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষার বেবি হওয়ার পেইন হয়নি, কিন্তু হঠাৎ করে খিঁচুনি উঠেছিল বর্ষার। ডাক্তার জানিয়েছেন বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ প্রায় পাগল হয়ে গেছে বর্ষার জন্য। পাগলের মতন বসে বসে কান্না করছে ও। আর দেওয়ালে বারবার হাত দিয়ে আঘাত করছে। হাতে বেশ কিছু জায়গায় ছিলে গেছে মেঘের। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো অপারেশন থিয়েটার থেকে।
সকলের মুখে হাসি ফুটে উঠলেও মেঘ এখনও শান্ত হতে পারেনি। মেঘের চিন্তা বর্ষা ঠিক আছে কিনা। একটু পর কাপড় নিয়ে মোড়ানো ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো একজন নার্স। তারপর বলল, বর্ষা চৌধুরীর স্বামী কি এখানে? সবাই মেঘকে দেখিয়ে দিল। নার্সটা বাচ্চাটাকে নিয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার, এই নিন আপনার মেয়ে, দেখুন কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। নার্সের কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাকে কোলে না নিয়ে মেঘ উত্তেজিত হয়ে বলে উঠল, বর্ষা কেমন আছে সিস্টার? আমার ওয়াইফ, আমার স্ত্রী বর্ষা, ও সুস্থ আছে তো? মেঘের কথা শুনে অবাক হয়ে গেল নার্স। কেননা মেঘ এখনও একবারের জন্য নিজের মেয়ের দিকে তাকায়নি, বরং ওর নজর এখনও অপারেশন থিয়েটারের দিকে, আর ও মেয়ের বদলে স্ত্রীকে নিয়ে ভাবছে। নার্সটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, স্যার, আপনার ওয়াইফ একদম সুস্থ আছে। ওনাকে একটু পরে বেডে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। এবার তো অন্তত নিজের রাজকন্যার কথা ভাবুন। দেখুন আপনার মেয়ে কি মিষ্টি দেখতে হয়েছে। নার্সের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল মেঘ। নার্সের কোল থেকে মেয়েকে কোলে নিয়ে মন ভরে দেখে কপালে চুমু এঁকে দিল। সবাই মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পর বর্ষাকে বেডে দেওয়া হলে মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে বর্ষার কাছে চলে গেল। বর্ষা চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মেঘ গিয়ে বর্ষার কপালে চুমু দিয়ে বর্ষার হাত নিজের 2 হাতে মুষ্টিবদ্ধ করে ধরে হাতে চুমু দিয়ে বলল, কতটা ভয় পেয়েছিলাম জানিস তুই? কেন এমন করছিস? হ্যাঁ, কেন বলছিস না? তোর কিছু হলে আমার নিঃশ্বাস থেমে যাবে, শেষ হয়ে যাব আমি। তোকে ছাড়া নিজেকে চিন্তা করতেও কষ্ট হয় আমার। মেঘের কথা শুনে বর্ষা চোখ খুলে মুচকি হেসে জোর করে বলল, আরে পাগল, আমার কিছু হয়নি তো, এই দেখ আমি একদম সুস্থ। আমার মেয়ে কোথায়? নিয়ে আয় ওকে, কোলে নিব আমি ওকে। তারপর বর্ষার মা বর্ষার মেয়েকে কোলে নিয়ে কেবিনে ঢুকলো। বর্ষা মেয়েকে দেখে মন ভরালো। এ যেন এক দারুণ অনুভূতি, প্রথমবার মা হওয়ার অনুভূতি, যে অনুভূতিটা শুধু একজন মাই বুঝতে পারে। 3 বছর পর মেঘ আর বর্ষার একমাত্র রাজকন্যা বৃষ্টিমণি, সকলের চোখের মণি সে। যেমন মিষ্টি দেখতে, তেমনি দুষ্টু আর জেদি, তবে খুব বেশি আদরে মেয়ে বৃষ্টি। বর্ষার পরিবারটা আজ সুখে পরিপূর্ণ। মেঘের বাবা আসান চৌধুরী নিজের বিজনেস থেকে অবসর নিয়েছেন, আর বিজনেসের সকল দায়িত্ব এখন মেঘের ঘাড়ে। মেঘ খুব দায়িত্ব নিষ্ঠার সাথে বিজনেস সামাল দিচ্ছে। ওদের জীবনটা আজ ভালোবাসা আর সুখে পরিপূর্ণতা পেয়েছে। এভাবেই ভালো থাক সকল পবিত্র ভালোবাসার মানুষের জীবন। সন্দেহ নয়, বিশ্বাসে ভরে থাক চারিদিক। রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুক সবাই ভালোবাসার মানুষের ভালোবাসা।